অ্যাডভোকেট বাইজিদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা, এখানে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ল। অর্থাৎ আপনারা উদ্যোক্তা, আপনারা বিজনেস করবেন, ব্যবসা করবেন, কিন্তু বাংলাদেশে এই ব্যবসা বাণিজ্যের জন্য কি কি আইন আছে, এই আইনে কি বলা আছে, কোন দপ্তরে যেতে হয়, কোথায় যেতে হয় ইত্যাদি বিষয়ে মূলত আলোচনা। আমাদের ল্যাটিন একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে ignorantia juris non exhaustus, অর্থাৎ ignorance of law is not excuse, is not a defense। মানে আপনি আইন জানেন না, এটা কোনো এক্সকিউজ না, কোনো অজুহাত না। ডান হাত বাম হাত আর কি অজুহাত, এই অজুহাত চলবে না। আমি জানি না, এটা কিন্তু আপনাকে অ্যালাউ করবে না, বাংলাদেশ কিংবা বিশ্বের কোনো জায়গায় অ্যালাউ করবে না। আপনি জানেন না, আপনাকে জানতে হবে। তো এখানে বাংলাদেশে যে আইনের মাধ্যমে ব্যবসাগুলো পরিচালিত হয়, অনেকগুলো আইন আছে বাংলাদেশে। এর মধ্যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, দ্য চুক্তি আইন, 1872 সালের যে চুক্তি আইন, এই চুক্তি আইন আমাদের জানা দরকার। তারপরে দ্য কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি আইন আছে 1994 সালে। 1932 সালে একটা পার্টনারশিপ অ্যাক্ট, অংশীদারিত্ব আইন, একে অপরের সাথে যে পার্টনারশিপে বিজনেস করা হয়। সেল অফ গুডস অ্যাক্ট আছে, পণ্য কিভাবে কেনাবেচা হবে, এটা 1930 সালে একটা আইন আছে। আমাদের বাংলাদেশ শ্রম আইন আছে, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আছে, মানে সুনির্দিষ্ট কিছু প্রতিকার আইন আছে, আরো অনেক আইন আছে। তো এই আইনের প্রত্যেকটা আইনের শত শত ধারা আছে। তো আমরা তো সেভাবে যেতে পারবো না। মানে গুরুত্বপূর্ণ কিছু ধারা যেটা আমাদের না জানলেই নয়, যে বেসিক কনসেপ্টটা, বেসিক বা ফাউন্ডেশন একটা ক্লিয়ার থাকে। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ওখানে এলএলবি এলএলএম দুইটাই ওখানে করার সুযোগ হয়েছে। তো এবং 2018 সাল থেকে আমি অ্যাডভোকেট হিসেবে আছি ঢাকা জজ কোর্টে, আর 22 সাল থেকে হাইকোর্টে আছি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। তো যেটা বলছিলাম যে আমাদের এক ইউনিভার্সিটি প্রফেসর বলতেন যে মানে ল ইজ নাথিং, আইনটা আসলে কিছু না, বাট কম্বিনেশন অফ কমন সেন্স। আপনার বিবেক যেটা বলে এটাই আইন। অর্থাৎ আপনার বিবেকই বলছে যে না, এটা মানে একদম রাইটাস ওয়েতে চিন্তা করতে হবে। আসলে আপনার কনশাস মাইন্ডটা, আপনার কনসাইন্স কোন দিকে মুভ করছে। হ্যাঁ, অ্যাজ এ প্রুডেন্ট ম্যান, একটা বিবেচক মানুষ হিসেবে আপনি আসলে কোনটা চিন্তা করছেন। দেখবেন যে আইনের ধারাগুলো ঠিক আপনার ওই চিন্তার সাথে ম্যাচ করে, আপনার ওই চিন্তার সাথে ম্যাচিং করে। তো এই যে একটা কথা বললাম, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হবে একটু পরে যখন আমি আইনের মধ্যে যাব। দেখবেন যে আপনার বিবেচনা যেটা বলে, সাধারণত বাংলাদেশে এক্সিস্টিং ল, ম্যাক্সিমাম ল হচ্ছে এটা ব্রিটিশ ল। অর্থাৎ ব্রিটিশরা যখন এখানে শাসন করেছিল তখন তারা এটা অ্যাডপ্ট করেছেন, প্রণয়ন করে গিয়েছিলেন। এই যে বারবার যে আইনগুলোর কথা একটু আগে বললাম, ধারাবাহিকভাবে এই আইনের মধ্যে যে আইনের কথা বলেছি, দেখেন এখানে 2006 সালের একটা আইন যেটা বাংলাদেশে এটা এনাক্ট হয়েছে, প্রণীত হয়েছে। বাকি সব আইনগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে। খেয়াল করেছেন কি? 1877, 1872, 1930 এই আমলে না ওই আমলে? ওই আমলে। তো যাই হোক, বাংলাদেশের যে আইন, এই আইন আসলে দুই ভাবে ভাগ করা, বা বিচার কাঠামো যেটা আছে, যে মামলা মোকদ্দমাগুলো হয়, সেটা হয় হয়তো সিভিল, না হয় ক্রিমিনাল। অর্থাৎ একটা হয় দেওয়ানি আর একটা হয় ফৌজদারি। এটা তো মোটামুটি সবাই জানে। দেওয়ানি বলতে আমরা যেটা বুঝি বা এখন যেটা বুঝতে চাই, সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত। ঠিক তেমনি ভাবে দুই বন্ধু এখন পার্টনারশিপ বিজনেস করেছেন, কিংবা কয়েক বন্ধু মিলে ফার্ম করেছেন, আপনাদের মধ্যে চুক্তির এদিক ওদিক হয়ে গেছে, ভায়োলেশন হয়েছে, লঙ্ঘন হয়েছে, তাহলে আপনারা যে আদালতের প্রতিকার পাবেন সেটা হচ্ছে দেওয়ানি আদালত। শুধু জমি জমা সংক্রান্ত বিষয় কিন্তু আসলে দেওয়ানি আদালতের মুখ্য বিষয় না। আরেকটু যদি
বড় করে বলি বা একটা সামনে গিয়ে বলি, সেটা হচ্ছে আপনি একটা কলেজের প্রিন্সিপাল, ধরে নেন এখন সবাই উদ্যোক্তা, কিন্তু আপনি ধরে নেন আপনি কলেজের প্রিন্সিপাল, কিন্তু আপনাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি কিন্তু ক্রিমিনাল মামলা করবেন না, আপনি সিভিল মামলা করবেন। তাহলে দেখা গেল এটাও কিন্তু আসলে ক্রিমিনাল মামলা না, এটা কিন্তু সিভিল নেচারের বা দেওয়ানি। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, এদিকে বেশি দূর আমরা যাবো না, আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত মামলাই শুধু দেওয়ানি না, মানুষের পদ পদাধিকার ইত্যাদি মামলা, এই যে চুক্তি যে বিষয়গুলো আছে, এই চুক্তির এগুলো কিন্তু আসলে দেওয়ানির মধ্যে অন্তর্ভুক্ত। আমি ক্লিয়ার? সে ফর এক্সাম্পল আপনি উদ্যোক্তা হয়েছে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, একটু আগে বললাম কন্ট্রাক্টের সাথে কন্ট্রাক্ট এটা মিলল না, পার্টনারশিপ একটা ভায়োলেশন হলো, আপনি দেওয়ানি মামলা করলেন। এরপরে গভর্নমেন্টের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, সেটাও কিন্তু দেওয়ানির নেচার, সিভিল মামলাই আপনাকে করতে হবে। তো আমরা ওই আলোচনাটা খুব বেশি লম্বা করবো না, আমরা যে পয়েন্টে আমরা যাবো, যেটা আজকে এই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা যেটা পয়েন্ট, মেইন পয়েন্ট, সেটা হচ্ছে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট। যখন আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসা করতে হলে নিশ্চয়ই হয়তো কারোর কাছ থেকে হয়তো টাকা ধার নিতে হতে পারে। এরপরে যখন আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, ওই ভাড়াটিয়া হিসেবে অবশ্যই মালিকের সাথে একটা কন্ট্রাক্টে যেতে হতে পারে। মানে চুক্তি আইনে বলা হচ্ছে যে আসলে চুক্তি সম্পর্কীয় যত বিষয় আছে এই চুক্তি আইনে বলা আছে। তো প্রথমত কথা হচ্ছে আপনি উদ্যোক্তা, আপনি যার সাথে চুক্তি করবেন তাকে আপনাকে বোঝা উচিত, জানা উচিত কার সাথে আপনি করতে পারবেন। এটা ইম্পর্টেন্ট না? কি তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে চুক্তি আসলে জিনিসটা কি। তো আমাদের যে চুক্তি আইন, এই চুক্তি আইনে বলছে যে চুক্তি হতে গেলে অবশ্যই এক পক্ষ থেকে একটা প্রপোজাল থাকতে হবে, দ্যাট মিন্স প্রস্তাব থাকতে হবে। ওই প্রস্তাবের প্রতি অপর পক্ষ হুবহু কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, একমত হতে হবে। এক পক্ষ প্রস্তাব করলো আর এক পক্ষ কি অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করলে এটাকে বলা হয় প্রমিস। কি বলা হয়? এটা হলো এখনো কিন্তু চুক্তি হয়নি, এখনো কি হয়নি, লিখিত রূপ। এক পক্ষ কি করলো? প্রস্তাব করলো, হুবহু ওই প্রস্তাবটাকে মেনে নিল কে? আরেক পক্ষ। তাহলে কি হলো? এটা প্রমিস হলো। এই প্রমিস হলে পরে এটা আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে আসলে এই প্রমিসটা হলো। সেখানে টাকা পয়সা লেনদেন থাকতে হবে, যে আমি এটা করে দেব এত টাকা, বা আপনি এখানে থাকবেন ভাড়া হিসেবে এত টাকা। এটাকে বলা হয় কনসিডারেশন। কি বলা হয়? কনসিডারেশন। এই কনসিডারেশন থাকতে হবে। এই যে আপনার প্রপোজাল, একজন প্রস্তাব দিল আর একজন হচ্ছে এটাকে মেনে নিল, এরপরে মাঝখানে কি থাকলো? একটা টাকা পয়সার বিষয় থাকলো, একটা মূল্যমান থাকলো, কনসিডারেশন থাকলো। এই সব কিছু মিলিয়ে তার নাম হচ্ছে এগ্রিমেন্ট। তার নাম কি? এগ্রিমেন্ট। এখনো কিন্তু চুক্তি হয়নি, চুক্তি হতে আরো এক ধাপ আছে, চুক্তি এখনো কিন্তু হয়নি। তাহলে একজন প্রস্তাব দিল, একজন মেনে নিল, মেনে নেওয়ার পর মেনে নেওয়ার পরে কনসিডারেশন, টাকা পয়সার লেনদেন হতে হবে, মূল্যমান থাকতে হবে। শুধু এটাই চুক্তি নয়, এগ্রিমেন্ট ইংরেজিতে বলে এগ্রিমেন্ট, কিন্তু ইংরেজিতে চুক্তি যে আসল শব্দ, যে শব্দটা, সেটাকে বলা হয় কন্ট্রাক্ট। কি বলে? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কিন্তু এখনো হয়নি। কন্ট্রাক্ট হবে তখন যখন আপনি এই যে এক গ্রুপ, এখানে বসছেন ধরেন 20 জন, এখানে 20 জন বসছেন, বা 25 জন বসছেন, এই গ্রুপের সাথে এই গ্রুপে একটা চুক্তি হবে। ধরে নেন এনারা প্রস্তাব দিল, আপনারা হচ্ছে অ্যাকসেপ্ট করলেন, হয়ে গেল কি এক কনসিডারেশন হলো, হয়ে গেল একটা এগ্রিমেন্ট। কিন্তু দুই পক্ষের মধ্যে যে আলোচনা, যে বিষয়ে আপনার মধ্যে চুক্তি হতে যাচ্ছে, এই চুক্তিটা হতে হবে ইন দ্য আই অফ ল, লিগ্যাল ইন দ্য আই অফ ল। অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে চুক্তিটা হতে হবে, যে এগ্রিমেন্ট হচ্ছে, সেটা আইনের দৃষ্টিতে কি হতে হবে? লিগ্যাল হতে হবে, বৈধ হতে হবে। যদি আপনি এমন কোনো চুক্তি করেন যেটা আইনের দৃষ্টিতে বৈধ না, তাহলে তো আসলে এটা কোনো চুক্তিই না। বুঝতে পারছেন? সুতরাং যার সাথে আপনি চুক্তি করবেন, দেখতে হবে ওই চুক্তিটা আসলে আইনের দৃষ্টিতে, বাংলাদেশের আইনের দৃষ্টিতে বৈধ নাকি বৈধ না। জুয়া খেলার একটা চুক্তি হলো, এটা কি বৈধ হবে? আইনে বলা আছে এটা বৈধ না।
ঠিক তেমনি ভাবে মনে করছে ওকে খুন করতে হবে, বৈধ? কত টাকা? এত টাকা, 5 লাখ দিলে ওকে খুন করে আসতে হবে, এটা বৈধ? বৈধ না। সুতরাং আপনারা যারা উদ্যোক্তা হিসেবে আসছেন, যখন বিজনেস করবেন, দেখবেন যে এমন কোন শর্ত আছে কিনা, এমন কোন শব্দ আছে কিনা সেখানে যেগুলো আসলে আইনের দৃষ্টিতে অন্যায়, অবৈধ, এরকম কোন চুক্তি করা যাবে না। এখন এমন একটা চুক্তি করলেন অবৈধ, আপনি এই চুক্তি ভঙ্গ হয়ে গেল, কোর্টে গেলেন, কোর্ট আপনাকে অ্যালাউ করবে না, বলবে যে আপনি কি চুক্তি করছেন, এই চুক্তিটি তো ইটসেলফ ভয়েড, এটা নিজেই একটা বাতিল। আমি কি বোঝাতে পারছি? খারাপ লাগছে আপনাদের? আমাদের যে চুক্তিটা এমন ভাবে করতে হবে। এরপরে আসা যাক, আপনি আরেক পক্ষের সাথে চুক্তি করলেন যে কি করতে পারো, তুমি ওই এলাকায় বিজনেস করতে পারো না। চুক্তিটা কি? ওই এলাকায় বিজনেস করা যাবে না, আমার সাথে এই এলাকায় বিজনেস করবা, কিন্তু তুমি ওই যাত্রাবাড়ি এলাকায় বিজনেস করতে পারবা না। ইটস নট ভয়েড, এটা চুক্তিটা হবে না, বাতিল। অনেক সময় আমরা তো স্বার্থপরতার কারণে হোক, বিভিন্ন সুবিধার কারণে হোক, আমরা চাই সব কিছু আমার করে নিই, আমার স্বার্থের মধ্যে, আমার মধ্যে থাকে, এমন 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 বিষয়গুলো রাখতে চাই। কিন্তু এমন কিছু রাখতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা কন্ট্রাক্ট আইনে নাই, চুক্তি আইনে নাই, এরকম কিছু করা যাবে না। বুঝতে পারছি ভাই? তাহলে আমরা বললাম হচ্ছে চুক্তি কোন ধরনের হবে, কোন ধরনের হবে না। এখন আমরা আলোচনা করব যে কার সাথে চুক্তি হবে। এটা 11 নম্বর ধারাতে বলা আছে চুক্তি আইনে। আপনি চুক্তি করলেন, একটা নাবালক অপ্রাপ্তবয়স্ক একজনের সাথে চুক্তি করলেন, চুক্তি হবে? কমন সেন্স কি বলে? হবে না। ওই যে বললাম, ল ইজ নাথিং বাট কম্বিনেশন অফ কমন সেন্স। কমন সেন্সের বাইরে কিছু না। আপনি কমন সেন্স চিন্তা করেন, হবে কি নাবালকের সাথে? হবে না। একজন পাগল উম্মা, তার সাথে চুক্তি হবে? চুক্তি হবে না। সুতরাং যারা বাংলাদেশের নাগরিক, যারা প্রাপ্তবয়স্ক এবং যারা সাউন্ড মাইন্ডেড আছে, তাদের পাগল না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এদের সাথে চুক্তি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা। তারপরে চুক্তি যখন করবেন, একে অপরের সাথে চুক্তি করবেন, তখন দেখতে হবে, অর্থাৎ তাকে স্বেচ্ছায় এখানে স্বাক্ষর করতে হবে। যে কন্ডিশনগুলো আপনি করছেন, এগুলো কি দুই পক্ষ কি করতে হবে? একদম ভলান্টারি, ফ্রি কনসেন্ট, মানে একদম মন থেকে স্বেচ্ছায় এটা লিখতে হবে যে হ্যাঁ আমি এটা মেনে নিয়েছি। তারপরে কি হবে না, কোনো জোরাজুরি, চাপাচাপি করা যাবে না। তারপর ফ্রড করা যাবে। এইগুলো যদি হয় তাহলে কিন্তু আসলে চুক্তির ক্ষেত্রে বাধা হয়। ঠিক আছে না? এবার আমরা আলোচনা করব, যদি এই চুক্তিটা হয়েছে, চুক্তি হয়েছে কিন্তু কোনো না কোনো কারণে এই চুক্তিটা ভায়োলেশন হয়েছে, অর্থাৎ চুক্তি অনুযায়ী আপনার বন্ধু, আপনার পার্টনার কাজ করলো না, তাহলে আপনি কি পাবেন? আইন বলছে আপনার প্রতিকার হচ্ছে সিভিল কোর্ট, অর্থাৎ দেওয়ানি আদালতে আপনি মামলা করতে পারবেন, সেখানে আপনি কম্পেনসেশন চাইতে পারবেন। তার মানে হচ্ছে ক্ষতিপূরণ চাইতে পারবেন। অর্থাৎ এই চুক্তি যদি বলবৎ থাকতো তাহলে আমার তো এইভাবে লাভ হতো, কিন্তু না হওয়ার কারণে আমার এই লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, এই কম্পেনসেশন চাইতে পারে। তাহলে মোটামুটি কন্ট্রাক্ট অ্যাক্টে যা যা বললাম, এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা জানলাম। চুক্তি কি জিনিস, চুক্তির মধ্যে কোন কোন চুক্তি করা যায়, কোন কোন চুক্তি করা যায় না, চুক্তি কার সাথে করা যায়, এবং চুক্তি যদি ভঙ্গ করে তাহলে আমরা কোথায় যেতে পারি। এরপরে বাংলাদেশের যে আইনগুলোতে আসলে এটা নিয়ে বলা আছে সেটা হচ্ছে যে দ্য কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্টের মধ্যে আসলে আপনি যখন কোম্পানি খুলতে চান তাহলে এই আইনের অধীনে কোম্পানি খুলতে হবে। 1994 সালে একটা আইন আছে, এই আইনের অধীনে কোম্পানি খুলতে হবে। এই কোম্পানি দুই ধরনের, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে আসলে পরিচালক থাকে 2 থেকে 7 জন, 2 থেকে 7 জন, তাদেরকে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে। এবং লিমিটেড তার মানে তার শেয়ারটা থাকে লিমিটেড, সীমিত থাকে, অর্থাৎ নিজের যে লোকজন আছে নির্দিষ্ট কয়েকজনের মধ্যেই কি করতে পারে, এই শেয়ারগুলো বিক্রি করতে পারে, এটা ডিবেঞ্চারগুলো করতে পারে, কিন্তু এর বাইরে পারে না। এই জন্য এর নামই হচ্ছে লিমিটেড, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি। যদি এটা 7 থেকে উপরে চলে যায়, আনলিমিটেড হয়, তখন এটাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। যদি কোম্পানি কখনো খোলেন তাহলে একটু আগে যেটা বললাম, চুক্তি আইনের কথা বললাম, চুক্তি যদি কেউ লঙ্ঘন করে তাহলে যেতে হবে কোথায় ভাই?
দেওয়ানি আদালতে। এই দেওয়ানি আদালত কোথায়? প্রত্যেকটা জেলা কোর্টেই কি আছে? সহকারী জজ আদালত আছে, সিনিয়র সহকারী জজ আদালত আছে। এই সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করতে হয় চুক্তি বলবৎ করার জন্য। কিন্তু কোম্পানি ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, কোম্পানি যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে এই কোম্পানির জন্য আপনাকে মামলা করতে হবে সরাসরি হাইকোর্টে। কোথায়? হাইকোর্টে। সব মামলা হাইকোর্টে হয় না, আর সব মামলা কিন্তু যারা জজ কোর্টেও হয় না। কোন মামলা হাইকোর্ট হবে, কোন মামলা সিনিয়র সহকারী জজ আদালতে হবে, কোন মামলা জেলা জজের কাছে হবে, প্রত্যেকটা স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলে দেওয়া আছে এই মামলা এখানে যাবে। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে কোম্পানির অধীনে যদি কোনো মামলা করতে হয়, কোম্পানি আইনে যদি কোনো মামলা করতে হয়, তাহলে কোথায় যেতে হবে? হাইকোর্ট। এরপর আসা যাক দ্য পার্টনারশিপ অ্যাক্ট। এটা 1932 সালের একটা আইন। এই পার্টনারশিপ অ্যাক্ট যদি দুইজন আপনার আপন দুই বন্ধু পরিচিত দুইজন যদি আপনারা পার্টনারশিপ বেসিসে যদি আপনারা ব্যবসা করেন, কোনো একটা এগ্রিমেন্টে আসেন, তাকে বলা হয় আসলে পার্টনার। বাট যদি এটা দুইয়ের অধিক চলে যায়, 3, 4, 5, 6 অধিক চলে যায়, তাকে বলা হয় ফার্ম। কি বলা হয়? তাহলে পার্টনারশিপ যেটা হয় কয়জনের মধ্যে? যদি 2-এর অধিক হয় তাহলে কি হবে? ফার্ম। তো আপনারা একটা ফার্ম করতে পারেন, অর্থাৎ 2-এর অধিক হয়ে গেলে। আর যখন এটা দুইজন থাকবেন তখন কি থাকতে হবে? এটা হচ্ছে পার্টনারশিপ। এখন অনেকে আমরা অ্যাডভোকেট, অনেকে আমার কাছে আসেন যে আসলে পার্টনারশিপ যে ডিড হবে, দলিল হবে, এই দলিলে আমরা কি লিখব, কি লিখতে হয়, এটাও একটা বেসিক কনসেপ্ট দরকার না আমাদের? দরকার কি না? দরকার। দুজনের মধ্যে যে ডিড হবে, এই পার্টনারশিপ ডিডে আমরা কি কি লিখব? প্রথমত হচ্ছে আমাদের নাম ঠিকানা লিখে, উভয় পক্ষের নাম ঠিকানা লিখে অবশ্যই যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনার যে ব্যবসা বাণিজ্য করবেন, যে চুক্তিতে আবদ্ধ হচ্ছে, এইটার ব্যবসা সম্প্রসারণটা আপনার কোন এলাকায় বিজনেস করবেন, এই ব্যবসার নাম কি, পাশাপাশি এর নেচার, কোন ধরনের ব্যবসা এটা, কোন কোন এলাকায় করবেন, এবং এই ব্যবসা থেকে যখন লভ্যাংশ হবে, এই লভ্যাংশ আপনারা একে অপরের কতটুকু কিভাবে বন্টন করবেন, এটা সব কথা থাকতে হবে। এই পার্টনারশিপ ডিটেইল উল্লেখ থাকতে হবে। কতটুকু সে নিবে, কতটুকু এ নিবে, প্রথম পক্ষ কতটুকু নিবে, দ্বিতীয় পক্ষ কতটুকু নিবে, কবে নিবে, কবে এটা ডিস্ট্রিবিউট হবে। ইন কেস দুজন বন্ধুর মধ্যে এমন নাকি যে সময় দ্বন্দ্ব বিবাদ হবে না, এরকম বিষয় এরকম এমন দ্বন্দ্ব হতেই পারে। যদি দ্বন্দ্ব হয়, ডিসপিউট হয়, তাহলে থার্ড যে পার্টি কার কাছে গেলে আমরা এই সলিউশনটা পাবো সেটাও ওখানে লেখা থাকবে। যে আমাদের যদি কোনো আদালতে কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে আমরা তৃতীয় অমুকের কাছে এখানে আমরা সমাধান করব। সমাধান যদি ব্যর্থ হয়, তাহলে যে কেউ সংক্ষুব্ধ যে কেউ আমরা কোর্টের আশ্রয় নিতে পারবো। তো সবকিছু স্পষ্টভাবে বলা থাকতে হবে। বুঝতে পারছেন ভাই? ওখানে পার্টনারশিপে হোক আর ফার্মের একটা আপনার নেগোসিয়েশন হোক, ডিল হোক, এই কথাগুলো লেখা থাকতে হবে। ঠিক তদ্রূপ ভাবে এই ডিলটা কতদিনের জন্য বলবৎ থাকবে, আগামী 3 বছরের জন্য নাকি 6 বছরের জন্য, এটাও লেখা থাকতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দুজনের মধ্যে পার্টনারশিপটা কবে শেষ হয়ে যাবে, কি কারণে শেষ হতে পারে। দুই বন্ধু আমরা একসাথে আসছে, এখন মারা গেছে, সো এটা পার্টনারশিপ মানে অটোমেটিক্যালি কি হবে, এটা এই ডিলটা বাতিল হয়ে যাবে। অথবা যদি বাতিল না হয়, সেটাও লেখা থাকতে হবে যে এই আমি যদি মারা যাই, এক পক্ষ মারা যায়, তাহলে পরবর্তী যারা ওয়ারিশ আছে, রিপ্রেজেন্টেটিভ, উনি এটা হবেন। বুঝতে পারছেন? এটা কি আসলে কি জটিল কোনো বিষয় না? এটা কমন সেন্স যে আসলে আমি আমার ব্যবসাটাকে, পার্টনারশিপটাকে কিভাবে আমি কি করব, এটাকে স্ট্রঙ্গার করব, কিভাবে স্ট্রংগেস্ট করব, এটা আমার বিষয়। মোর স্ট্রঙ্গার করব কিভাবে, এটা আমি দেখতে হবে। তো তারপরে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন দুই পক্ষের মধ্যে, কিন্তু এক পক্ষ ইনসলভেন্ট হয়ে গেল, মানে দেউলিয়া হয়ে গেল, সে টাকা দিতে পারছে না, তাহলে পার্টনারশিপ কি সামনে নেওয়া যাবে? নেওয়া যাবে। তো মোটামুটি পার্টনারশিপ একটা এগুলোই বলা আছে। তারপর সেল অফ গুডস অ্যাক্ট। হ্যাঁ, এখানেও একটা পণ্য, গুড মানে তো ভালো, কিন্তু গুডস মানে কি? পণ্য, প্রোডাক্ট। এই পণ্য কিভাবে ক্রয় বিক্রয় হবে, এগুলো বলা আছে দ্য সেল অফ গুডস অ্যাক্ট। সেখানে একজন ক্রেতা কি কি অধিকার থাকবে, একজন বিক্রেতা কি কি অধিকার থাকবে,
সবকিছু এখানে সেল অফ গুডস একটা বলা আছে। তো আমরা যে বিষয়টা আমরা বারবার ফোকাস করতে চাই সেটা হচ্ছে মানে উই মাস্ট বি ভেরি অ্যাওয়ার। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইন ইচ সার্কামস্টেন্সেস, প্রত্যেকটা অবস্থায় আমাদেরকে খুব অ্যাওয়ার হতে হবে যে আমরা সবাই এখানে মুমিন না, সবাই মুমিন না, হাত উঁচু করেন। আমরা সাচ্চা মুমিন, আলহামদুলিল্লাহ আমরা মুমিন। সুতরাং মুমিন কখনো আসলে একই গর্তে দুইবার কি হয় না, এটা হবে না। আমরা একবার ভুল করতে পারি, পড়ে যেতে পারি, কিন্তু আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে মেপে কথা বলতে হবে, মেপে চলতে হবে। যেখানে যেমন আপনারা অনেকেই, আমাদের অনেক মামলা আসে, সেটা হচ্ছে চেকের মামলা। চেকের মামলা মানে কিছু একটা হয়েছে যে পকেট থেকে বা আমার বাসা থেকে এনে আমার নিজের চেক আমি সাইন করে দিই, মানে এর চাইতে আসলে বোকার মতো কাজ আর একটা অনেক কিছু একটা। ঠিক আছে, আমি ভাড়া আমার বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, আমি এখানে ভাড়া দেবো। তো বাড়িওয়ালা বলছে ঠিক আছে আপনি একটা চেক দেন আপনার। কেন আমি চেক দিব কেন? আমার এনআইডি কার্ড আছে আপনার কাছে, আমার সবকিছু আপনার কাছে এখানে আছে, কিন্তু আমার চেকটা আপনাকে দেব কেন? কি হবে চেকটা দিয়ে? পরবর্তীতে তার সাথে কোনো কিছু হলো বা হলো না, হোয়াটএভার কিছু হলো না, আপনার সাথে শত্রুতা করে তা আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। চেকটা কখনোই কাউকে দিবেন না, মনে থাকবে, আপনার চেক কাউকে দিবেন না। চেক নিতে পারে কিন্তু আপনার স্বাক্ষরিত চেক যেন না যায়, এটা খেয়াল রাখবেন। আপনার স্বাক্ষরিত চেক দিলেন, পরবর্তীতে আপনার নামে একটা মামলা করলো, তা সে পাইতো আপনার কাছে মাত্র 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আপনার কাছে পেত। সে কি করলো, ওখানে দ্য সাম অফ টাকার পরিমাণ লিখে দিল 36 লক্ষ, 50 লক্ষ টাকা। তাহলে আপনি কিন্তু ফেসে গেলেন। এটা করা যাবে? এখন বলতে পারেন যে সিগনেচার তো আমার ঠিকই, কিন্তু ওখানে টাকার পরিমাণ যে লিখেছে যে সে তো আমি না, আরেকজন। এটা হবে না, এটা নিয়ে অনেক ঝামেলা আছে, পক্ষে বিপক্ষে অনেক রায়, তর্ক বিতর্ক আছে, কিন্তু এটা কিন্তু আসলে আপনার পক্ষে আসবে না। আপনি সিগনেচার করেছেন, দ্যাট ইজ অ্যান অফেন্স। এটা একটা ডকুমেন্ট যে আপনি সিগনেচার করেছেন, সিগনেচার করে তাকে দিয়েছেন। তাকে চেক গ্রহীতা অমুক, এটাও আপনি লেখেননি, টাকার পরিমাণ কত সেটাও লেখেননি, অনলি সিগনেচার করেছেন, এটা সমস্যা। ভুলেও কাউকে চেক দিবেন না। যদি চেক দিতে হয় তার নাম্বার 1 অবশ্যই সাইন করার পাশাপাশি, সিগনেচার করার পাশাপাশি অবশ্যই টাকার পরিমাণ লিখে দিবেন। কে পাবে, চেক গ্রহীতাকে, কাকে দিচ্ছেন টাকাটা, চেকটা তাকে দিচ্ছেন, তার নাম লিখে দিবেন। থার্ড হচ্ছে অবশ্যই ডেটটা লিখে দিবেন, কারণ ওই চেকটা 6 মাস পরে আর কার্যকর থাকে না। 6 মাসের মধ্যে তাকে কি করতে হবে, ব্যাংকে গিয়ে একটা এনক্যাশমেন্ট করতে হবে, নগদায়নের জন্য একটা উপস্থাপন করতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। ব্যবসা করতে আমরা নামছি, কিন্তু আমাকে হিসাব করতে হবে আমি কত টাকা কাকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি। হুইমজিক্যাল হওয়া যাবে না। হঠাৎ করে একজন বলল লিখে দিলাম, চুক্তি আসলো, সাইন করে দিলাম। তদ্রুপ ভাবে সিমিলার ওয়েতে আমি বলবো অবশ্যই একদম খালি স্টাম্পে, ব্ল্যাঙ্ক স্টাম্পে কখনো সাইন দিবেন, চেকও দিবেন না। ঠিক স্টাম্প যেটা, স্টাম্প 3 পাতার স্টাম্প নিয়ে আসছে, বলছে আপনি না আড়াই স্বাক্ষর করেন, কিচ্ছু জানেন না। কি করবে, ওই জায়গাটা ফাঁকা রেখে কি করবে, সে তার মনের মতো করে লিখে এটা প্রিন্ট দিবে। সে লিখবে, লিখে প্রিন্ট দিবে, কিন্তু আপনি তো ভিতরে কিছুই জানেন না, শর্তগুলোই জানেন না, কিচ্ছুই জানেন না, আপনি লিখে দিলেন। এই বিষয়গুলো খুব বেশি জানা দরকার এবং সতর্ক হওয়া দরকার। জি হ্যাঁ, স্বাক্ষর জালিয়াতির একটা প্রসঙ্গ আসছে। তো স্বাক্ষর যদি জালিয়াতি হয়, এটা হচ্ছে ফরেনসিকে চলে যায়, অর্থাৎ ওই আদালতে আবেদন করতে হয় যে এই স্বাক্ষরটা আমার না, জালিয়াতি করেছে। তো জালিয়াতি ধরার উপায় হচ্ছে এটা ফরেনসিকে চলে যাওয়া। সিআইডি যেটা মালিবাগে আছে, ওই ফরেনসিকে যখন চলে যায়, তখন আপনার সাক্ষ্য যেভাবে স্বাক্ষর দেন
আর ওই স্বাক্ষরটা ম্যাচ করার চেষ্টা করবে। তো এটা রিদম, অ্যালাইনমেন্ট এগুলো সব চেক আপ করে, চতুর্দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করে। তখন এটা কিন্তু আসলে এই বিজনেসটা পাওয়া যায় যে আসলে এই স্বাক্ষরটা তার। ক্লিয়ার? আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন তখন আসলে আমাদের জন্য কিছু ডকুমেন্ট, কাগজপত্রের প্রয়োজন হয়। যেমন আমাকে ব্যবসা করতে হলে লাইসেন্স নিতে হবে নাকি? বিনা লাইসেন্স হবে? লাইসেন্স সংগ্রহ করতে হবে, তারপরে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সনদ নিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অবলম্বন করে আমাকে ব্যবসায় নামতে হবে। অর্থাৎ চাইলেই কিন্তু ব্যবসায় চলে যাওয়া যাবে না, নির্দিষ্ট একটা ধারাবাহিক কিছু প্রসেস আছে, ওই প্রসেসে আমাদের যেতে হবে। তো আমাদের যে বিষয়, আপনি যে ব্যবসায় করেন সাধারণত, যে যেহেতু আমরা ঢাকা সিটি কর্পোরেশনের এলাকার লোক বা এখানে আমরা বসবাস করছি বা নারায়ণগঞ্জ থেকে কেউ আসছি, হোয়াটএভার, প্রথম আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমার ভবন যেটা, বিল্ডিং যেটা আমরা ভাড়া নিব, সেটা বিল্ডিংটা ভাড়া নেওয়ার জন্য আমাদের রাজুক থেকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এখান থেকে আমাদের কি নিতে হবে? অনুমোদন নিতে হবে। এই ভবনটা আমরা মানে এটা ব্যবহার করতে পারবো কি পারবো না, এটা আপনি কতটুকু অথরিটি আছে, এই বিষয়গুলো যেন রাজুক থেকে নিতে হবে। আমি সিরিয়ালি একবার বলছি, লাস্ট একবার বলে দিব। তো রাজুক থেকে অনুমতি নিতে হবে। পাশাপাশি আপনি যদি উত্তর সিটি কর্পোরেশন হয় উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের পরবর্তীতে নিতে হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ হলে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, খুলনা হলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, এদের কাছ থেকে নিতে হবে। পরবর্তীতে হচ্ছে আপনার এই বিল্ডিংটা, এটা ফায়ার সেফটি ঠিকঠাক মতো আছে কিনা, এই জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, যেটা ফায়ার সার্ভিস অথরিটি আছে, ওদের কাছ থেকে একটা সনদ নিতে হবে যে এখানে সবকিছু ওকে, অর্থাৎ এই ভবনে এই ধরনের এই ক্যাটাগরির এই বিজনেসটা করা পসিবল বা কারখানা স্থাপন করা যাবে। এরপর হচ্ছে বাংলাদেশে 1995 সালে একটা আইন ছিল, সেটা এখন ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে পরিবেশ আইন। পরিবেশ আইন 1995 সাল। এই 95 সালে যে আইনে পরবর্তী 2001, 2002 এগুলো হচ্ছে অ্যামেন্ডমেন্ট আসছে, সংশোধনী আসছে। সেই সংশোধনীতে বলা আছে যে গভর্নমেন্টের থেকে কোনো কারখানা করতে হলে, অনুমতি নিতে হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তর থেকে অবশ্যই ছাড়পত্র নিতে হবে। কিনতে হবে ছাড়পত্র। অর্থাৎ আপনি এমন একটা এলাকায় করলেন, আপনি ইটের ভাটা যত্রতত্র করতে পারবেন না, যেখানে সেখানে করতে পারবেন না, এমন একটা কারখানা করলেন যেটা আপনার আশেপাশে এলাকার জন্য খুব হ্যাজার্ড বয়ে আনবে, খুব ডেঞ্জারাস হবে, আপনাকে কিন্তু এটা অনুমতি দিবে না। এজন্য বাংলাদেশের যেমন মানে আল খালকু ইয়াল্লাহ, পুরো সৃষ্টি এটা হলো আল্লাহ তাআলার একটা কি পরিবার। সুতরাং আপনি যা কিছু করবেন মানে অপর একটা সৃষ্টিকে কষ্ট না দিয়ে। তো পরিবেশ আমাদের একটা পার্ট, ইকোলজি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং পরিবেশ ঠিক থাকলে ঠিক আছে, পুরো আল্লাহ তাআলার যে নিজাম এটা ঠিক থাকবে। চতুর্পাশ নিয়ে কিন্তু আমাদের পরিবেশ, তো পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, যে পরিবেশ অধিদপ্তর, তার থেকে আমরা কি করবো, আমরা সেখানে ছাড়পত্র নিতে হবে। এরপর হচ্ছে সর্বশেষ যেটা আছে আপনার ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন এন্ড ফ্যাক্টরিজ ফর ইন্সপেকশন এন্ড এস্টাবলিশমেন্ট, অর্থাৎ কারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অর্থাৎ সর্বশেষ যেটা আছে এটা ইংরেজিতে বলে ডাইটি, সংক্ষেপে বলে, হ্যাঁ, যে কলকারখানা এবং প্রতিষ্ঠান আপনার পরিদর্শন করতে আসবে, এটা অধিদপ্তর আছে। এই অধিদপ্তর থেকে আপনাকে দেখবে, সর্বশেষ দেখবে যে সব ঠিক আছে কিনা, রাজুক ওকে আছে কিনা, সব কাগজ দেবে রাজুক ওকে আছে কিনা, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ওকে আছে কিনা, ভালো। তারপরে ফায়ার সেফটি ওই অধিদপ্তর থেকে আপনি ঠিকঠাক করে নিয়েছেন কিনা, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট পরিবেশ থেকে আপনি ছাড়পত্রগুলো নিয়েছেন কিনা, এগুলো দেখবে। সর্বশেষ সব দেখার পরে ওনারা হচ্ছে সরেজমিনে লোকাল ইন্সপেকশন করবেন, লোকালি গিয়ে দেখবেন যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফাইনাল। এটা হচ্ছে আপনার কারখানা এবং কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যেটা, সেখান থেকে আপনাকে নিতে হবে। তো আমরা বলছিলাম যে আসলে ধারাবাহিক প্রক্রিয়াগুলো কোন অধিদপ্তর থেকে কোথায় কিভাবে এটা ক্রোনোলজিক্যালি কোথায় কোথায় চাইতে হয়, কখন এটা আমরা ক্লিয়ারেন্স পেয়ে যাব। তো রাজুকে যখন যাবেন, রাজুকে আসলে কিছু কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো মানে কয়েকটা কথা বলি। যেমন আপনি এখানে
ব্যবসা করতে চাচ্ছেন, জমি আপনার আপনার ভবনের উপরে করতে চাচ্ছেন, তাহলে এই জমির যে পর্চাগুলি আছে, অর্থাৎ এই জমিতে আপনি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স, আপনি কি উত্তরাধিকার সূত্রেই এই জমির মালিক, না বাই ওয়ে অফ সেল, এটা কেনাবেচার মাধ্যমে আপনি জমিটা মালিক হয়েছে, সেই ডকুমেন্টগুলো দেখাতে হবে না ভাই? দেখাতে হবে তো। কমন সেন্স, একবারে সিম্পল কমন সেন্স, এটা দেখাতে হবে। তারপর যদি গভর্নমেন্ট যদি আপনাকে বরাদ্দ দেয় তাহলে বরাদ্দ পত্র দেখাতে হবে। আপনি এই জমিটা এখন খাজনা খারিজ গভর্নমেন্টকে বাকি রেখেছেন কিনা, ডিউ রেখেছেন কিনা, সেই ধরনের ডিসিআর, নামজারি ইত্যাদি কাগজপত্রগুলো দেখাতে হবে। অর্থাৎ এই ভবনের জন্য আমার পক্ষ থেকে যে কাগজপত্রগুলো দেখানো দরকার সেই কাগজপত্র দিতে হবে। এমনিতেই আমরা কমন সেন্স সবাই বুঝি, সেটা হচ্ছে এনআইডি কার্ড লাগে, টিন সার্টিফিকেট লাগে, লাগে না? তারপর ছবি লাগে, পাসপোর্ট সাইজ ছবি, এগুলো তো কমন, মানে একদম সিম্পলি বোঝা যায় এটা লাগবে। কিন্তু আপনার এইগুলো লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বয়স অনেক হয়ে গেছে, কিংবা আপনার বাবা একটা কাজ করবে, তখন আপনার বাবা যেটা করবে সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমমোক্তা নিয়োগ করতে পারে। তার মানে হচ্ছে আপনারা আপনাদের বাড়ির এই বাবা হচ্ছে কি একদম সর্বে সর্বা সবকিছু, কিন্তু উনি সবসময় সব জায়গায় যেতে পারেন না, সব জায়গায় অফিস আদালতে যেতে পারেন না। তখন কি করবেন, একটা স্টাম্পে উনি লিখে দিবেন যে এই কাজগুলো করার জন্য আমি আমার অমুক ছেলেকে নিয়োজিত করলাম। কি বুঝতে পারছেন তো? আমি ওকে নিয়োজিত করলাম, আমার ছেলে না হতে পারে, অমুককে নিয়োজিত করলাম। দ্যাট ইজ পাওয়ার অফ অ্যাটর্নি। নিজের না করে অন্যকে দিয়ে কাজটা করানো, অথরাইজ করা, এটাকে বলা হয় আমমুক্তারনামা বলে। এগুলো কিন্তু লাগবে। তারপর ঢাকা সিটি কর্পোরেশন থেকে ওখানে কিছু কিছু কাগজ লাগবে, ওখানে এনওসি লাগবে। তারপর আপনি যে জমিতে করতে যাচ্ছেন সেখানে আপনার হোল্ডিং ট্যাক্স পরিশোধ আছে কিনা সেটা তারা যাচাই বাছাই করবে। পাশাপাশি ভবনের যে অঙ্কন, লেআউট, যে নকশা, যেটা নকশাটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, লেআউট যেটাকে বলে। অর্থাৎ একটা বিল্ডিং এর তাদের সামনে নিয়ে গেলে নকশা নিয়ে যাওয়ার পরে অঙ্কন নিয়ে গিয়ে কি দেখবে, লেআউটটা দেখবে যে কোথায় দরজা দেওয়া আছে, ফায়ার সেফটি কোন দিকে, এক্সিট রুট কোন দিকে থেকে বের হবে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, মানে সব ঠিকঠাক মতো আছে কিনা। বিল্ডিং করে তারপর তো যেতে হবে না, বিল্ডিং করার আগে একটা স্কেচ ম্যাপ থাকবে, লেআউট থাকবে, ওইটা নিয়ে তাদেরকে দিতে হবে। দিলে পরে ওরা দেখবে যে সব ঠিকঠাক মতো আছে কিনা। তো আমরা মোটা দাগে যে আলোচনাগুলো করলাম, সময় দিচ্ছি যে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য, আমরা যদি উদ্যোক্তা ব্যবসা বাণিজ্য করার জন্য অবশ্যই যে চুক্তিগুলো করব, চুক্তিগুলো অত্যন্ত সতর্কতার সাথে করব। চুক্তি কার সাথে হবে, কিভাবে হবে, হ্যাঁ, চুক্তি ভঙ্গ হলে কি হবে, এটা আমরা জানতে পারলাম। পাশাপাশি হচ্ছে পার্টনারশিপ কিভাবে করে, কি কি লেখা হয় সেখানে জানতে পারলাম। হ্যাঁ, এই সংক্রান্ত আলোচনা আমরা করেছি। আর পাশাপাশি একটা বিজনেস দাঁড় করাতে হলে যে ভবন অনুমতি থেকে শুরু করে, হ্যাঁ, কোন কোন কর্তৃপক্ষের কাছে কি কি কাগজপত্র সাবমিট করতে হয় এবং কাগজপত্র কিভাবে কোন কর্তৃপক্ষ থেকে কোন কাগজপত্র দিতে হয়, এটা মোটামুটি জানার চেষ্টা করলাম আর কি। তো বাকি আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভাই প্রশ্ন করতে চেয়েছে। নতুন বিজনেস দিতে চায়, যদি নতুন বিজনেস দেয় সেক্ষেত্রে এরকম মনে করা যে আমি কয়েকদিন পরে লাইসেন্স করবো, এটা তো কতটুকু সমস্যা হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে? নতুন বিজনেস করতে চান কিন্তু কয়েকদিন পরে লাইসেন্স, 1 মাস পরে বা 6 মাস পরে লাইসেন্স করতে চাচ্ছে, আসলে এখন কোন ধরনের বিজনেস করতে হবে তার উপর ভিত্তি করে। আর বিজনেস যদি হয় মনে মনে কিংবা আমরা ইনফর্মাল, তাহলে আপনি তো করতেই পারেন। ইনফর্মালি অনানুষ্ঠানিকভাবে আপনারা শুরু করলেন, এটা জন্য তো আসলে সমস্যা। সমস্যা কখন, যখন দেখবেন যে আপনার নির্দিষ্ট আইডেন্টিটি থাকতে হবে। এটা বিজনেস, এই বিজনেসটা আপনি রিকগনাইজ করতে চাচ্ছেন, এটা নিবন্ধন করতে চাচ্ছেন এবং সরকারের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে এটাকে অ্যাকসেপ্ট করতে চান, তখন লাইসেন্সের প্রয়োজন হবে, আদার্স অন্যান্য বিষয়ের প্রয়োজন হবে। এখন তো অনেকেই নতুন ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা করে, সেখানে তো লাইসেন্স নাই। ইনফর্মালি অনেক কিছু করা যায়।